এস আলমের 1,13,000 কোটি টাকা পাচার, অফশোর হুন্ডি বাণিজ্যের আড়ালে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে আসবে সংস্কার রূপরেখা। দুর্নীতি অপকর্মের খবর আড়াল করতেই 21-এ দখল করা হয়েছিল, বললেন আব্দুস সালাম। সাভার থানার সামনে ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিও, দেশ জুড়ে তোলপাড়। ডিজেল ও অকটেনের দাম কমল লিটারে 6 টাকা, আজ মধ্যরাত থেকেই কার্যকর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। এছাড়া সংবাদেও থাকছে 20,000 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাংসদ বাবু, শিল্পকলা থেকে লাকির 1,000 কোটি টাকার লোপাট। এস আলম, তার স্ত্রী ও 2 সন্তানের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। অফশোর ব্যাংকিং, হুন্ডি ও বাণিজ্যের আড়ালে এই অর্থ পাচার করা হয়েছে। রাজীব জামানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ভয়ঙ্কর এক ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারী। পিছিয়ে নেই তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমও। পরিবারের সবার বিরুদ্ধেই অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রতারণা, হুন্ডি ও বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ পাচার করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখন পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এস আলম ও তার সহযোগীদের 1,13,245 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে। পাচারকৃত অর্থে সিঙ্গাপুরে প্রায় 245 কোটি 74 লাখ টাকা পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এস আলম। এছাড়া ভুয়া নথি, জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে দেশের 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ আত্মসাৎ করে পাচার করেছে এস আলম ও তার সহযোগীরা। সিআইডি বলছে, এস আলম বিদেশে ভুয়া কোম্পানি খুলে অফশোর ব্যাংকিং এর মাধ্যমেও 18,000 কোটি টাকা পাচার করেছেন। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম থেকে সম্পদ সরিয়ে ফেলছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। গায়েব করা হচ্ছে ব্যাংক লুট ও বাজার কারসাজির নথিপত্র। সহযোগিতা করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। তিনি সাথে নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও 4 নেতাকে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিএনপি। হাসান ফেরদৌসকে সঙ্গে নিয়ে রাজীব জামানের রিপোর্ট। ব্যক্তিগতভাবে লাভবান হতে চট্টগ্রাম বিএনপির 5 নেতা এখন এস আলমের সহযোগীর ভূমিকায়। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা এস আলমের সম্পদ রক্ষায় তৎপর তারা। এই 5 নেতার সহযোগিতায় এরই মধ্যে রাতের আধারে চট্টগ্রামের কর্ণফুলী থানার মৈজারটেক এলাকার গোডাউন থেকে এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা এস আলম গ্রুপের অন্য সব প্রতিষ্ঠান থেকে সম্পদ ও জাল জালিয়াতির নথিপত্র সরিয়ে ফেলা হচ্ছে। বিএনপির মনোনয়নে 2018 সালে চট্টগ্রাম 12 আসন থেকে নির্বাচন করা এনামুল হক এনাম এস আলমের আত্মীয়। চট্টগ্রামের চিনি সিন্ডিকেটের প্রধান মীর আলম সওদাগরের বিয়ে হচ্ছেন এস আলম, আর এনামুল হক এনামের মামাতো ভাই হলেন মীর আলম সওদাগর। সে সূত্রে এস আলম ও এনামুল সম্পর্কে বেআই।
এস আলম ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান। কৌশল পাল্টে কতিপয় সুবিধাবাদী রাজনীতিবিদ ও প্রভাবশালী সহযোগিতায় সম্পদ রক্ষার চেষ্টা করছেন তিনি। এমন পরিস্থিতিতে সম্প্রতি এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। দখল, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের সহযোগী না হতে দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বিএনপি ও সহযোগী সংগঠনের 5 নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, নিঃসন্দেহে যদি কেউ আমাদের থেকে থাকে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে হবে, পানিশমেন্ট হবে। দলে সুবিধাবাদীদের কোনো স্থান নেই বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রস্তাবের ভিত্তিতে একটি রূপরেখা খুব দ্রুতই জাতিকে জানানো হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রশাসন ও নির্বাচন কমিশনকে দলীয় বলয় মুক্ত করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার স্বরূপ কেমন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে 7 ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে পরামর্শ ও মতামত তুলে ধরে সংগঠনগুলো। নির্বাচন কমিশন সংস্কার সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় বলয়মুক্ত করার আহ্বান জানিয়েছে দলগুলো। নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে, সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে ভারসাম্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হবার আহ্বান আসে বৈঠকে। এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল, ফ্যাসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে, জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না, আপনারা ন্যায় বিচার পান নাই। আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা বলেছি যে এই টাকা যারা পাচার করেছে, ব্যাংক দখল করেছে, সেই লুটেরাদের চিহ্নিত করে তাদের কঠোর আইনের আওতায় কঠোর আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে দিতে হবে এবং বিদেশ থেকে সেই অর্থ আমাদের জনগণের জন্য ফেরত আনার ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ আশা করে, আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না, সেই কাজগুলি আপনারা করবেন। যেমন কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট বলছে, 15th অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা, বিশেষ করে উচ্চ আদালতের, সেটা আমরা বলেছি। তারপরে পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, খুব শীঘ্রই জাতির সামনে আসবে কাঙ্ক্ষিত রূপরেখা। আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধান কি আমরা আসলে সংস্কার করব নাকি সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে। ফলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলমান থাকবে। ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবস্থা স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই। এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বলেন, ২১ টেলিভিশন আবারও মাথা উঁচু করে গণমানুষের কথা বলবে। মফিউর রহমানের রিপোর্ট। সবাই করতালি দিয়ে স্যারকে ম্যাডাম ২১ টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। ১ মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে। প্রধান অতিথির বক্তব্যে ২১ টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও বলেন, স্বৈরাচারী সরকার উৎখাতের আন্দোলনে সারা দেশে শহীদদের নিয়ে অনুসন্ধানী খবর এখনও গণমাধ্যমে উঠে আসেনি যথার্থভাবে, অথচ নতুন ইতিহাস নির্মাণে এগুলো অনন্য সম্পদ আমাদের। বিভিন্ন জেলায় সারা বাংলাদেশ জুড়ে এই সমস্ত ছাত্র, মজুর, রিক্সাওয়ালা যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি যে লাশ ভ্যানে করে এরকম জড়ো করে বিভিন্ন কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে এটা আমার অনুরোধ, আপনারা সেই সকল স্টোরি খুঁজবেন যেগুলো গণমাধ্যমে আসে নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থেই সব দিক থেকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, তাদের উপদেষ্টা যারাই আছে সবাই ভেরি গুড পারসন, তাদেরকে সহযোগিতা করতে হবে টু স্টেবল দিস গভর্নমেন্ট, এই স্থিতিশীল করার জন্য। কারণ এখনও দেখেন অনেক থানায় লোক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তারপরে অনেক জায়গায় কাজ হচ্ছে না। এখন আমাদেরকে হেল্প করতে হবে যাতে এগেইন এই যে প্রশাসনিক এবং যে সমস্ত আছে এটা রিবিল্ড হয়। আব্দুস সালাম বলেন, বিগত সরকারের দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের খবর আড়াল করতেই ২১ টেলিভিশন দখল করে রাখা হয়েছিল দীর্ঘ ৯ বছর। যারা সাংবাদিকতা হচ্ছে একটা পেশা, যে পেশায় ফার্স্টে হচ্ছে নৈতিকতা প্রশ্নটা আসে এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আপনাদের কাজ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালাম বলেন, ২১ টেলিভিশনের আবারও ২১ চেতনায় দেশের ১ নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। If you follow your dreams, you can achieve your goals. But if you follow your obstacles, you cannot fulfill your dreams properly. কারণ বাধাকে অতিক্রম করতে হবে। বাধা দেখে আমরা পিছপা হব না, আমরা এগিয়ে যাব। আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সহযোগিতায় তার যে জ্ঞান, তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেটাকে রপ্ত করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই ২১ টেলিভিশনকে আবারও ১ নম্বরে নিয়ে যাব। নতুন প্রযুক্তি সংমিশ্রণে সংবাদ পরিবেশনে এই সম্মেলন অনেক বেশি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সারা দেশের প্রতিনিধিরা। এখন যে বিভিন্ন ধরনের যে রিপোর্টিংয়ের যে স্টাইলটা, এটা নতুন নতুন অনেক জিনিস আমরা জানলাম। আমরা আধুনিক ডিভাইসের যে ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা শিখলাম। ২১ আবারও নির্ভয়ে গণমানুষের কথা বলবে বলে বিশ্বাস তাদের। আমি আশাবাদী, আশা করি যে আগামীতে ২১ টেলিভিশন উন্মুক্ত, অবারিতভাবে সাধারণ মানুষের কথা বলতে পারবে। জনগণ যে নিউজটা চাই, সত্য এবং ন্যায়ের যে নিউজটা চাই, সেই নিউজটা যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি, অবশ্যই পূর্ব অবস্থানে ২১ টেলিভিশন ফিরে যাবে। দ্বিতীয় দিনের শুরুতে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন এর তত্ত্বাবধানে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপ ভিত্তিক কাজের অংশ নেন তারা। টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং বিষয়ে সেশন পরিচালনা করেন ডেপুটি হেড অফ নিউজ হারুনুর রশিদ। কেউ জানে না। বার্তা সম্পাদক আবু হানিফা এবং বুলবুল চৌধুরী আলোচনা করেন স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং বিষয়ে, যে আমাদের খুব একটা সমস্যা। এছাড়া অনলাইন ব্রডকাস্ট, ক্যামেরা, ভিডিও এডিটিং, প্রোডাকশন, আইটি সহ নানা বিষয়ে অনুষ্ঠিত হয় আলাদা সেশন। প্যারাটা বা আপনাদের স্ক্রিপ্টটা যেটা পাঠানো সব প্রতিদিন আসবে। আপনি মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বেশ কয়েকটি লাশ পুলিশ সদস্যরা ভ্যানে তুলছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল সাভার থানার সামনে বলে নিশ্চিত করা গেলেও পুলিশ প্রশাসন বলছে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। মানিক শিকদারের রিপোর্ট।
কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন থাকলেও এই আন্দোলনে পুলিশের বাধা ও গুলিবর্ষণের ঘটনায় আবু সাঈদের মৃত্যুর পর সহিংসতার রূপ নেয়। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তুমুল আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরই মধ্যে সেই ঘটনাবহুল সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বেশ কিছু নিথর দেহ ভেনে তোলা হচ্ছে। ভিডিওটি প্রথমে যাত্রাবাড়ি এলাকার বলে ধারণা করা হলেও পরে জানা যায় এটি মেট্রোপলিটন এলাকার নয়। আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালের সাথে ভিডিওটি মিলে যায়। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থার এএফপির ফ্যাক্ট চেক দল। ঘটনাটি 5 আগস্টের বলেও জানায় তারা। তবে পুলিশ প্রশাসন বলছে তদন্ত শেষে জানানো হবে ঘটনাটি কোথায় এবং কারা এই ঘটনার সাথে জড়িত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 7 দিনের রিমান্ড শেষে তাকে ফের আদালতে হাজির করা হলে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই রিমান্ডে গেলে আরো রহস্য উদ্ঘাটন হবে। কে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের নামও বেরিয়ে আসবে। এজন্য আমরা রিমান্ডের বিষয় শুনানি করেছি। বিগত সন্তোষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 20,000 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও বারবার দুদক থেকে দায় মুক্তি বা ক্লিন সার্টিফিকেট পেয়েছেন নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। রাজনৈতিক প্রভাব ও দুদক কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধ সম্পদ নিরাপদে রাখেন বাবু। টাকা পাচার করে মালয়েশিয়ায় গড়েন সেকেন্ড হোম। শেখ হাসিনা সরকারের পতনের পর বাবু পলাতক থাকলেও তার সহযোগী দুদক কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। বঙ্গবন্ধুর কন্যার সাহায্যার্থী সরকারের সফলতা। নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জের 2500-এর সাবেক সংসদ সদস্য, একসময় করতেন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। 1990 সালে স্বৈরাচার পতনের পর যোগ দেন ছাত্রলীগে, পরে হয়ে যান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। 2008 সালে সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 4 মেয়াদেই সংসদ সদস্য ছিলেন বাবু। তার একটা সময়ে কিছু ছিল না, তিনি ছাত্র সংগঠন করতেন ঢাকা ভার্সিটিতে এবং পরবর্তীতে তিনি হাজার হাজার কোটি টাকা করেছেন এমপি হওয়ার পরে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান ব্যাহত করে 2 বার দায়মুক্তি পেয়েছেন বাবু। অবৈধ সম্পত্তি অর্জনের জন্য দুদক একটি মামলা করেছে আমরা জানি, কিন্তু সেই মামলা আসামি সত্ত্বেও তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই সেটা একটি প্রশ্ন রয়েছে। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে তার একটি ঘনিষ্ঠতা রয়েছে, তার কারণে হয়তো আমরা আশা করছি বা মনে করছি তাকে গ্রেপ্তার করছে না। সংসদ সদস্য হওয়ার আগে নজরুল ইসলাম বাবুর তেমন কোনো সম্পদ ছিল না। জবরদখলের রাজনীতি আর অবৈধ সম্পদ পাচার করে বাবু মালয়েশিয়া গড়ে তুলেছেন সেকেন্ড হোম। সেখানে বাড়ি কিনেছেন, আছে কোম্পানি। টাকাগুলি জনগণের সম্পত্তি। এই টাকা শুধু সাধারণ মানুষ না, 2500-এর যত শিল্প প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানকে এই নজরুল ইসলাম বাবুকে মাসিক একটা ভাতা দিতে হতো এবং সেটা খুব বড় অঙ্কের টাকা। 21-এর হাতে আসা দুদকের নথি থেকে জানা যায় বাবু, তার স্ত্রী সাইমা আফরোজ ও পরিবারের সদস্যরা সূচনা ডাইং অ্যান্ড প্রিন্টিং, স্টার ট্রেডিং কোম্পানি, বাবু এন্টারপ্রাইজ ও সূচনা ডাইং প্রিন্টিং ওয়েবিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে 4টি প্রতিষ্ঠানের মালিক। সংসদ সদস্য হওয়ার পর এসব কারখানা দখলে নেন বাবু।
রূপগঞ্জের পূর্বাচলে 10 কাঠার আবাসিক প্লট, 2500 সদরের কৃষ্ণপুরা ও বাজবি মৌজায় 2টি ডুপ্লেক্স বাড়ি, কৃষ্ণপুরায় 99 শতক জমি, গাজীপুরায় 98 শতক জমি ও নরসিংদীতে 362 শতক জমি ও গাজীপুরের 14 বিঘা জমির মালিক বাবু। পূর্বাচলের প্লটটি ছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জমি ও বাড়ি জবরদখল করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যেটা আমার বাপ দাদা কিনে দেওয়া সম্পদ, ওইটাও আমরা ছাড়তে তার ভয়ে আমরা বাধ্য হয়েছি। আমি একটা বাঙ্গা কথা তাই দুয়ার ছাড়া আমি অনেক জায়গা উঠতে নিতে পারি না, আমি এটা বিচার চাই আমি না করতে। বাবুর নিজের ও মায়ের নামে আছে 2টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান 2টি অন্যের জমি দখল ও উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছে। কিছু সংখ্যক লোকের বাড়িঘর ভাঙা তারা ওইখান থেকে বিতাড়িত করে দিছে। আমাদের জায়গাটা দখল করে এখানে স্কুল তৈরি করছে। আমাদের জায়গা জোরে নিয়ে আমগর উঠাই দিচ্ছে। বৈধ না অবৈধ হয়েছে বেগম জাহানারা বিদ্যালয় যে বেসরকারি, কোনো সরকারি অনুদান এটা নেই। রাজধানী গুলশান 1 নম্বরে 4200 বর্গফুটের ফ্ল্যাট, শান্তিনগর ইস্টার্ন পিয়ারে 2170 বর্গফুটের ফ্ল্যাট, সিদ্ধেশ্বরীতে 2300 বর্গফুটের ফ্ল্যাট, বিজয়নগরে 1050 বর্গফুটের অফিস ও গুলশান শপিং কমপ্লেক্সে 8টি দোকানের মালিক বাবু। বেলিজিং, গ্রামীণ 2 মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং, SIBL এর উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের মালিক তিনি। মধুমতি ব্যাংকের আছে 20 কোটি টাকার বিনিয়োগ। স্ত্রী সাইমা আফরোজের নামে গুলশান পোস্ট অফিসে আছে 16 কোটি টাকার সঞ্চয়পত্র। 2500-এ দখল চাঁদাবাজিতে বাবুর সহযোগী ছিলেন তারই ভাগ্নে ইকবাল মোল্লা ও ফয়সাল মোল্লা, ভাই নাজমুল ও ভগ্নিপতি তালেব মোল্লা। এমপি সাহেবের বাগিনা একটা আছে ইকবাল করালাম ভাই অলি থাকা মেম্বারও হ্যাগো আত্মীয় লাগে দেখে সেই পাওয়ারে আমগো সবকিছু জোর করে দল করে খাইতেছে। মালিক আমরা রয়ে গেলাম কিন্তু জায়গা দর আমরা পাইতেছি না। তো আমরা গরিব মানুষ, আমরা কার কাছে বিচার চাই? আমরা সরকারের কাছে বিচার চাই। বাবু ও তার সহযোগীদের বিচার চান নারায়ণগঞ্জবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পাঞ্চলে লিয়াকত আলী লাকিকে বলা হয় শিল্পিত চোর। টানা 7 বার শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থেকে লোপাট করেছেন 2500 কোটি টাকা। সংস্কৃতি মন্ত্রণালয় 2টি তদন্ত কমিটি করলেও লাকির লাগাম টানতে পারেনি, বরং তদন্ত নিষ্পত্তি হওয়ার আগে আবারও তাকেই পুনর্নিয়োগ দেয় ডিজি হিসেবে। এরপর শুরু হয় প্রকল্প ও নিয়োগ বাণিজ্য। আদিত্য মামুনের রিপোর্ট। 2011 সালের 7 এপ্রিল লিয়াকত আলী লাকির অভিষেক ঘটে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে। এরপরই শুরু হয় তার নান্দনিক চুরি পর্ব। 2014 সালে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর দেশব্যাপী শিল্পকলা একাডেমি নির্মাণের প্রকল্প বাগিয়ে নিলেও মাঝপথে থমকে যায় কার্যক্রম। অনুসন্ধানে লিয়াকত আলী লাকির দুর্নীতির 700 পৃষ্ঠার নথি পেয়েছে 21 টেলিভিশন। ফাইল ঘেটে জানা যায় রোমহর্ষক চিত্র। সারা দেশে মঞ্চনাটক, পথনাটক, গান, কবিতা, যন্ত্রসঙ্গীত, লালন ও বাউল সঙ্গীতের আসর আর যাত্রাপালা পুনঃপ্রদর্শনের নামেও হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নামে বেনামে অনেক প্রোগ্রামই তৈরি করতো, যেমন অনেক শিল্পীর নামে টাকা নেয়, যাদের নামে আসলে প্রশাসনিকভাবে ওঠার কথা না তাদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করতো, যারা প্রোগ্রামে অ্যাডমিন হতে পারে না, এই সমস্ত লোক দিয়ে সে কাজ করিয়েছে, নিয়মের তোয়াক্কা করে না। শুধু তাই নয়, স্বেচ্ছাচারিতা করেছেন বদলি নিয়েও। মহাপরিচালকের গুপ্ত ঘরের ইশারায় কাজ না করলে নারী পুরুষ নির্বিশেষে চালানো হতো মানসিক নির্যাতন। আমাকে বদলি করা হয়েছে রংপুর জেলায়, কিন্তু এটা আমার নিজস্ব জেলা না। আমি স্টে অর্ডার করে এখানে রয়েছি। তখনও আমি এক ধরনের হ্যারাসমেন্টে ছিলাম, যে তারা বোঝাচ্ছে যে আমি যা করেছি এগুলো আমার অন্যায়, কিন্তু আমি তো জানি আমি অন্যায় করি না। শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগে জনবল নিয়োগে হতো নজিরবিহীন স্বজনপ্রীতি। ছিল না পরীক্ষার বালাই, যাচাই বাছাই ছাড়াই নাম তুলেছেন মেধা তালিকায়। নিজ নাটকের দলের অনুগত 19 জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন দলভারী করতে। তাদের নিয়েই বছরে গড়ে 150 কোটি টাকার লুটপাট করতেন। প্রশাসনের যে সংস্থাপন কমন শাখা সবগুলোতে উনি কালচারাল অফিসারদেরকে বসিয়ে রেখেছেন, কারণ তারা তার এই অন্যতম অপকর্মের সঙ্গী হিসেবে কাজ করেছে। অর্থ বিভাগের কর্মকর্তাকে সরিয়ে পুকুর চুরি করতে ভাড়াটে লোক দিয়ে করতেন অডিট। দুদকে তার বিরুদ্ধে 228 কোটি টাকা তছরূপের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও বারবার সাবেক প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র ইমেজের কারণে পার পেয়ে গেছেন লাকি। আমাকে ভাউচারগুলো দেখানো হতো না, আমার কাছে ফাইল আসতো না, আমাকে সরিয়ে রাখতো। জুন ক্লোজিংয়ে তো আমাকে রাখলো না। পরবর্তীতে দেখলাম যে দুর্নীতি দমনে একটা মামলা হয়েছে, 228
কোটি টাকার। কোভিড দুর্যোগের সময় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, আইটি সহ বিভিন্ন কালচারাল সংগঠনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অনুদান এনেও নিজের পকেটে পুরেছেন। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ শিল্পীদের নামে বরাদ্দ অর্থও সঠিকভাবে বন্টন করতেন না লাকি। লাকির পদত্যাগের দাবিতে সাধারণ নাট্যকর্মীদের ব্যানারে বারবার সভা সমাবেশ হলেও টনক নড়েনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বিক্ষুব্ধ নাট্যকর্মীদের সম্মিলিত চাপে পদত্যাগে বাধ্য হন লিয়াকত আলী লাকি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কমল সব রকমের জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল অকটেনের দাম কমানো হয়েছে 6 টাকা। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে সরকার ঘোষিত নতুন এই মূল্য তালিকা। আদিত্য মামুনের রিপোর্ট। জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এর ফলে গেল মার্চের পর আবারও কমল তেলের দাম। জ্বালানি তেলের মূল্য কমায় খুশি ব্যবহারকারীরা। তারা বলছেন এতে সাশ্রয়ের পাশাপাশি স্বস্তিও আসবে। দেশের যে অবস্থা এখন, ওই পরিপ্রেক্ষিতে আমরা এখন স্বস্তি কিছুটা পাবো। এখন ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন জ্বালানির দাম কমায় গ্রাহকের মধ্যে তেল কেনার আগ্রহ আগের তুলনায় বাড়বে। 1000, 5000, 6000 তেল নিত, তারা হয়তো দাম বাড়ার পরে 1500, 1000, 2000 করে তেল নেয়। আর দামটা কমলে মনে করেন সবার জন্যই সাশ্রয়। রাইড শেয়ারিং কিংবা সিএনজি উবার চালকেরাও খুশি তেলের দাম কমায়। তেলের দাম কমাতে আমরা একটু মাইলেজটাও বেশি পাচ্ছি, হ্যাঁ, আমাদের একটু লাভও হচ্ছে। আমাদের উপকার হয়েছে, 2টা পয়সা ইনকাম বেশি হইলে আমাকে ভালো হইবে। এদিকে 31 আগস্ট মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবার কথা নিশ্চিত করেছেন জ্বালানি উপদেষ্টা। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমানো। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয় বললেন ফখরুল, পুলিশে দেওয়ার আহ্বান। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59, এখনও পানিবন্দী 7 লাখ পরিবার, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আমার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 15 বছর ধরে গুম, খুন ও অপকর্মই শেখ হাসিনার পতনের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিউলির স্বপ্নমের প্রতিবেদন। সাম্প্রতিক আন্দোলনে রিকশা চালক সহ নিহত ছাত্র জনতার স্মরণে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 7 জানুয়ারির নির্বাচনে বিএনপিকে নিয়ে যেতে না পারাই শেখ হাসিনার পতনের অন্যতম কারণ। আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপিকে নিয়ে গেলে পরে একটা ফেস সেভিং তো অতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেইটা হয়তো লাগতো না, কারণ ওদেরকে পার্লামেন্টে নেওয়া যেত কয়েকটা সিট দিয়ে। এটা বড় ভুল করেছে হাসিনা। দেশনায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়। এদিকে কুমিল্লায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে। এছাড়া চাঁদাবাজদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে সাফ জানান তিনি। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। আমরা পরিষ্কার বিএনপির কোনো লোক এটা করতে পারে না, আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বলতে না।
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা গেলে প্রকৃত বিজয় অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। 1971 এবং 2024-এর আন্দোলনে জনগণের দাবির সাথে সমন্বয় রেখে সংবিধান সাজানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন হবে তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তারা। বলেন এর মাধ্যমে রাজনৈতিক ও আদর্শিক সমস্যার সমাধান সম্ভব। তৌহিদুর রহমানের রিপোর্ট। গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। বক্তারা বিগত 15 বছরে সংবিধানকে জাতীয় স্বার্থের চেয়ে পরিবারতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে বলে অভিযোগ করেন। বিদ্যমান সংবিধানে থেকে নতুন স্বৈরাচার তৈরি হতে পারে বলেও মনে করেন তারা। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। এমন বাস্তবতায় সংবিধান সংশোধন এমনকি পুনর্লিখনের তাগিদও আসে আলোচনা থেকে। 1971-এর পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। তবে কোন পদ্ধতি বা কিসের ভিত্তিতে সংবিধান সংশোধন হবে তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা সুযোগটা কোথায়, কে করবে আপনার অ্যামেন্ডমেন্ট, বা নতুন সংবিধান কে দিবে, লিগ্যাল বেসিসটা কি? বক্তারা বলেন সংশোধন বা পুনর্লিখন যাই হোক তা হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে। আমরা সংশোধন করব, খুলনার যে পাল্টে দেবো, কিপিং দি ফার্স্ট রিপাবলিক ইনট্যাক্ট। কারণ এই ফার্স্ট রিপাবলিক আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। সমতল বা পাহাড়ি, নারী কিংবা পুরুষ সব ধরনের মানুষকে নিয়ে সংবিধান প্রণয়নের কথা বলেন বক্তারা। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারাল প্ল্যান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর বর্তমান পর্ষদ ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। মাইশা ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, অনন্ত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক খান বাবলু সহ অন্যরা স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সহ 7 দফা দাবি তুলে ধরেন। এ সময় তারা বিজিএমইএ এর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডও পুনর্গঠনের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচির বর্তমান কমিটির সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে বিজিএমইএর পুনর্গঠিত কমিটির সভাপতি নিয়োগ সাধারণ সদস্যগণ মানে না। অবিলম্বে তার নিয়োগ বাতিল ও পরিচালনা পর্ষদকে ভেঙে দিতে হবে। পানি নামতে থাকায় বন্যাক্রান্ত জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কমেনি ভোগান্তি, সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুমিল্লার গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে নামছে লোকালয়ের পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র ছেড়ে বসতভিটায় ফিরছেন বানভাসীরা। ফেনীতেও অধিকাংশ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি, তবে এখনও পানিবন্দী দাগনভূঞা উপজেলার অনেক মানুষ। বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে কমতে শুরু করেছে বানের পানি, তবে বাড়িঘর এখনও ডুবে থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না দুর্গতরা। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি বিপদসীমার আরও নিচে নেমেছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনর্দমে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা আরও জানান, পুনর্বাসন কাজে বেশি ক্ষতিগ্রস্ত ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন উপদেষ্টা ফারুক-ই আজম। সময় হলো আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। আগামী সপ্তাহে মঙ্গোলিয়া যাচ্ছেন পুতিন, গ্রেপ্তার করার আহ্বান ইউক্রেনের।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 274 রানে অল আউট পাকিস্তান, মিরাজের 5 উইকেট। আবার আমন্ত্রণ রাতের এই বিশেষ সংবাদে। কাল খুলছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের দুয়ার। কর্মচাঞ্চলতা ফিরেছে বন জেলে ও পর্যটন নির্ভর ট্যুর অপারেটরদের। পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। মংলার প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী ও নদীখালে মাছের বিচরণ ও প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কাল থেকে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বনজীবী আর পর্যটকদের। এতদিনে সুন্দরবনে ফিরেছে প্রাণ, তারই টানে রাত পোহালেই ছুটবেন মৎস্যজীবী নৌকা, পর্যটকবাহী জাহাজ আর বনজীবীরা। পর্যটকরাও আমাদের সাথে যোগাযোগ করছে সুন্দরবনে আসার জন্য। আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের যানবাহনগুলো পরিপাটি করে। আমাদের কপাল কিছুটা খুলতে পারে সুন্দরবনের যাত্রী, কি হয় এক আল্লাহ পাক জানে, আমরা তো আশা করি ভালোই হবে। পর্যটকদের জন্য সুন্দরবনে গড়ে তোলা হয়েছে করমজল, হারবাড়িয়া ও আন্ধারমানিক সহ 4টি পর্যটন স্পট। এছাড়া পরিবেশ বান্ধব সুন্দরবন গড়তে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা সবসময় প্রস্তুত আছি, যারা পর্যটক আসবে তারা যেন সুন্দর পরিবেশে তাদের এই পর্যটন উপভোগ করতে পারে। সুন্দরবনকে রক্ষা করতে পর্যটকদের নির্দিষ্ট সীমানা নির্ধারণ ও অভয়ারণ্যে প্রবেশ নিষিদ্ধ করা দরকার বলে মনে করেন এই পরিবেশবিদ। মানুষের পরিবেশ নিষিদ্ধ থাকার সময় সুন্দরবনের প্রাণীদের অবাধ বিচরণ ছিল। এমনকি বন অফিসের আশেপাশে বাঘের উপস্থিতি দেখা গেছে। বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। বন বিভাগের তথ্যানুযায়ী সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাবেন প্রায় 7,000 জেলে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানী পূর্বাঞ্চলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। দ্রুত সময়ের মধ্যে মাঠের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটু ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এস আলমের 1,13,000 কোটি টাকা পাচার, অফশোর হুন্ডি বাণিজ্যের আড়ালে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে আসবে সংস্কার রূপরেখা। দুর্নীতি অপকর্মের খবর আড়াল করতেই 21-এর দখল করা হয়েছিল, বললেন আব্দুস সালাম। সাভার থানার সামনে ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিও, দেশ জুড়ে তোলপাড়। ডিজেল ও অকটেনের দাম কমল লিটারে 6 টাকা, আজ মধ্যরাত থেকেই কার্যকর। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ভিজিট করতে পারেন ফেসবুকে www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই।